সবার আগে আন্তর্জাতিক সর্বসেরা খবর বিস্তারিত জানিয়ে দেব। প্রথমেই থাকবে শিরোনাম, তার আগে অনুরোধ রইল চ্যানেলটি ফলো করার জন্য। নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নামল হাজারো ইসরায়েলি। বন্ধের আদেশের পর আল জাজিরার ইসরায়েল অফিসে পুলিশের অভিযান। এবার অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের আন্দোলন। হামাসকে এক সপ্তাহ সময় দিল ইসরায়েল। প্রথমবারের মতো চাঁদে স্যাটেলাইট পাঠালো পাকিস্তান। আসসালামু আলাইকুম। জিম্মিদের ফিরিয়ে আনার জন্য হামাসের সঙ্গে চুক্তির দাবিতে ইসরায়েলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার 4 মে রাতে তেল আবিবের বিভিন্ন সড়কে জড়ো হন বিক্ষোভকারীরা। তারা নেতানিয়াহু ও সরকার বিরোধী স্লোগান দেন। খবর বিবিসির। তেল আবিবে বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষোভকারীরা যুদ্ধবিরোধী স্লোগান দেন। বিক্ষোভকারীদের কেউ কেউ ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে সংঘাত দীর্ঘায়িত করার জন্য অভিযুক্ত করেন। মিশরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একটি প্রতিনিধি দল যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করে। এমন প্রেক্ষাপটে ইসরায়েলি বিক্ষোভ হলো। হামাস বলেছে এখন পর্যন্ত নতুন কোনো অগ্রগতি নেই, তবে রোববার 5 মে নতুন দফা আলোচনা শুরু হয়। মিশর ও কাতারের মধ্যস্থতায় আলোচকরা কায়রোতে আবার আলোচনা শুরু করেছেন। জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় ইসরায়েলের হামলা থামানো নিয়ে এই আলোচনা। চুক্তিটি অস্থায়ী নাকি স্থায়ী হবে সে বিষয়ে সমঝোতা আটকে আছে বলে মনে হচ্ছে। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। হামলাকালে তারা 252 জনকে জিম্মি করে নিয়ে যায়। তাদের মধ্যে 128 জন এখনও জিম্মি আছেন। তাদের মধ্যে অন্তত 34 জন মারা গেছেন বলে ধারণা করা হয়। তেল আবিবে বিক্ষোভে অংশ নিয়েছিল নাটালি এলডন নামে এক ইসরায়েলি। নাটালি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন তিনি চুক্তির দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। জীবিত মৃতসহ সব জিম্মিকে ফিরিয়ে আনতে হবে, এই সরকারে পরিবর্তন করতে হবে। তেল আবিবের কিরিয়া সামরিক ঘাঁটিতে জড়ো হওয়া কিছু বিক্ষোভকারীরা প্রস্তাবিত যুদ্ধবিরতিকে ক্ষুণ্ণ করার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অভিযুক্ত করেন। এছাড়া অন্যরা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান। ইসরায়েলে আল জাজিরার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়ার পর জেরুজালেম অফিসে অভিযান চালিয়েছে পুলিশ। জেরুজালেমের একটি হোটেল কক্ষ কার্যালয় হিসেবে ব্যবহার করত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি। রোববার একজন ইসরায়েলি কর্মকর্তা আল জাজিরার সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। অনলাইনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে সাদা পোশাকের অফিসাররা একটি হোটেল রুমে ক্যামেরা সরঞ্জাম ভেঙে ফেলেছেন। হোটেলটি পূর্ব জেরুজালেমে অবস্থিত বলে আল জাজিরা সূত্র জানিয়েছে। যতদিন গাজায় যুদ্ধ চলতে থাকবে ততদিন আল জাজিরা বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। সংবাদ মাধ্যমটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করেন নেতানিয়াহু সরকার। আল জাজিরা এই পদক্ষেপটিকে অপরাধমূলক পদক্ষেপ হিসেবে অবহিত করেছে। পাশাপাশি সংবাদ মাধ্যমটি ইসরায়েলি নিরাপত্তার জন্য ঝুঁকি এমন দাবি হাস্যকর ও মিথ্যা বলে মন্তব্য করেছে। কার্যক্রম বন্ধ করায় সাংবাদিকদের জীবনও ঝুঁকির মধ্যে পড়েছে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনার পাশাপাশি যুদ্ধের সময় 24 ঘন্টায় সংবাদ পরিবেশন করে আসছিল আল জাজিরা। মন্ত্রিসভার ভোটের পর নেতানিয়াহু সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে বলেছেন ইসরায়েলে উস্কানিমূলক চ্যানেল আল জাজিরা বন্ধ করা হবে। একটি সরকারি বিবৃতিতে বলা হয় ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী অবিলম্বে কাজ করার আদেশে স্বাক্ষর করেছেন। তবে আইনি প্রক্রিয়ায় আদালতে আইনি লড়াইয়ে যেতে পারবে সংবাদ মাধ্যমটি। বিবৃতিতে বলা হয় এই পদক্ষেপের মধ্যে ইসরায়েলে আল জাজিরার কার্যালয় বন্ধ করা, সম্প্রচার সরঞ্জাম বাজেয়াপ্ত করা, কেবল ও স্যাটেলাইট সংস্থাগুলো থেকে চ্যানেলটি বন্ধ করা এবং এর ওয়েবসাইটগুলো ব্লক করা অন্তর্ভুক্ত থাকবে। এতে আল জাজিরার গাজা অপারেশনের কথা উল্লেখ করা হয়নি। তবে কাতার সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। জাতিসংঘের মানবাধিকার সংস্থা আল জাজিরা বন্ধের সমালোচনা করেছেন। এক্সে সংস্থাটি লিখেছে, আমরা ইসরায়েলে আল জাজিরা বন্ধের সিদ্ধান্ত মর্মাহত। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মুক্ত ও স্বাধীন মিডিয়া অপরিহার্য। কিন্তু এখন গাজা থেকে রিপোর্ট করার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মত প্রকাশের স্বাধীনতার মূল মানবাধিকার। আমরা সরকারকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানাই। ইসরায়েলি বাহিনীর টানা অভিযানে বিধ্বস্ত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আন্দোলনে নেমেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার সেই আন্দোলনে সামিল হলেন অস্ট্রেলিয়ার শিক্ষার্থীরাও। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী প্রায় এক সপ্তাহ ধরে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সিডনি, ইউনিভার্সিটি অব মেলবার্ন, ইউনিভার্সিটি অব ক্যানবেরা সহ বিভিন্ন শহরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হচ্ছেন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা।
শুক্রবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশে মিছিল হয়েছে। প্রত্যেক বিশ্ববিদ্যালয় কর্মসূচিতে শত শত মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। অস্ট্রেলিয়ার বৃহত্তম এবং অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সিডনির সংহতি সমাবেশ ও মিছিলে যোগ দিয়েছিলেন ৩ শতাধিক মানুষ। এই অংশগ্রহণকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি অনেক সাবেক শিক্ষার্থী এবং সাধারণ পেশাজীবীরাও ছিলেন। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করা, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবিতে উত্থাপনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত সব বাণিজ্য প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান আন্দোলনকারীরা। ইউনিভার্সিটি অব সিডনির সাবেক শিক্ষার্থী ম্যাট ৩৯ নিজের ২ বছর বয়সী শিশুপুত্রকে কাঁধে চাপিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে এসেছিলেন। নিরাপত্তাজনিত কারণে নিজের নামে শেষ অংশ প্রকাশ করতে চাননি। রয়টার্সকে ম্যাট বলেন, এই সমাবেশকে শুধু তরুণ শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ মনে করলে ভুল করা হবে। আপনার চারপাশে কি করছে তা যদি একবার আপনি উপলব্ধি করতে পারেন, তাহলে যা ঘটছে সেই সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সংহতি জানানোর দায়িত্ব আপনার উপর বর্তায়। আমি সেই দায়িত্ব পালন করতে এখানে এসেছি। গাজার প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন শুরু হয় গত মার্চের শেষ দিক থেকে। নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম আন্দোলনে নেমেছিল, পরে তা দেশটির অন্য অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ে। সার্বক্ষণিক আন্দোলন চালিয়ে নেওয়ার জন্য ক্যাম্পাসে অস্থায়ী তাঁবু খাটিয়ে বসবাস করেছিলেন শিক্ষার্থীরা। কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলার পর গত ১৮ ফেব্রুয়ারি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার পাশাপাশি তাদের আবাসস্থল তছনছ করে দেয় পুলিশ। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শুরু হয় পুলিশের অভিযান। মার্কিন বার্তা সংস্থা এএফপির হিসাব অনুযায়ী ১৮ এপ্রিল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের মোট ৪৩টি বিশ্ববিদ্যালয়ে ৫৬ বার অভিযান চালিয়েছে পুলিশ। সেসব অভিযান থেকে গ্রেপ্তার করা হয় প্রায় ২,২০০ আন্দোলনকারী শিক্ষার্থীদের। অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ক্যাম্পাসে সারাক্ষণ অবস্থানের জন্য তাঁবু স্থাপনের অনুমতি দিয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পুলিশ পহরা বসানোর ব্যবস্থা করা হয়েছে। ইউনিভার্সিটি অব সিডনির উপাচার্য মার্ক স্কট বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সাংবাদিকদের এই প্রসঙ্গে বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে আমরা প্রত্যাশা করছি যে আন্দোলন শান্তিপূর্ণ থাকবে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। জিম্মির বিনিময় চুক্তিতে সম্মত হতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস সরকারকে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে দখলদার ইসরায়েল। এই সময়ের মধ্যে চুক্তি না করলে গাজার রাফা হতে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে তেল আবিব। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শনিবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে। মধ্যপ্রাচ্যের কসাইখ্যাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সরকার কবে এই আলটিমেটাম দিয়েছে সেটি স্পষ্ট করেনি সংবাদ মাধ্যমটি। তবে প্রতিবেদনে এক মিশরীয় কর্মকর্তার শুক্রবারের বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিদেশে অবস্থানরত হামাস নেতাদের হাতে চুক্তির প্রস্তাব তুলে দেওয়া হয়েছে, যেটি তৈরি করছে মিশর। গাজায় অবস্থানরত হামাসের প্রভাবশালী নেতা ইয়াহিয়া সিনার এখনও এই প্রস্তাবের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তার কাছে নতুন এই প্রস্তাবটি পৌঁছেছে কিনা সে বিষয়ে স্পষ্ট নয়। ইসরায়েলের দেওয়া চুক্তির প্রস্তাবে বলা হয়েছে, প্রথম ধাপে গাজায় ৪০ দিন যুদ্ধ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। একই সময় ফিলিস্তিনি জিম্মিদের মুক্তি দেবে ইসরায়েল। দ্বিতীয় ধাপে অন্তত ৬ সপ্তাহ যুদ্ধ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে দুই পক্ষ জিম্মিদের মুক্তি দেবে। এছাড়া দুই পক্ষ রাজি থাকলে যুদ্ধবিরতির মেয়াদ পরবর্তীতে বাড়ানো হবে। তবে মিশর ও ইসরায়েলের তৈরি এই চুক্তি প্রত্যাখ্যান করার বদলে হামাস নতুন প্রস্তাব দিতে পারবে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এর আগে গেল বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ৮০,০০০-এর বেশি মানুষ। এছাড়া নিখোঁজ রয়েছেন কয়েক হাজার গাজাবাসী। এই গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ বলছে, ইসরায়েলি আক্রমণের ফলে গাজার জনসংখ্যার ৮৫% খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। গাজার ৭০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, গাজার ২২ লাখ অধিবাসী দুর্ভিক্ষের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। দ্রুত ত্রাণ পৌঁছাতে না পারলে বিশ্বকে জবাবদিহি করতে হবে।
পাকিস্তান প্রথমবারের মতো চাঁদে স্যাটেলাইট পাঠিয়েছে। এই অভিযানে সহায়তা করেছে চীন। পাকিস্তানের এই অভিযানের নাম দিয়েছে ICube-Q। শুক্রবার চীনের হাইনান থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে। পাকিস্তানি ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি IST ওয়েবসাইট ও চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে উৎক্ষেপণের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। উৎক্ষেপণের পর দেশবাসী ও বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক বিবৃতিতে তিনি বলেন, ICube-Q স্যাটেলাইট মহাকাশে পাকিস্তানের প্রথম পদক্ষেপ। পাকিস্তানি বিজ্ঞানী, প্রকৌশলী ও দক্ষ কর্মীরা পারমাণবিক প্রযুক্তিতে যে দক্ষতা দেখিয়েছেন, সেভাবে এই ক্ষেত্রে তাদের দক্ষতা প্রমাণ করেছেন। তিনি ISTর কোর কমিটির ডক্টর খুররুম খুরশিদ, সুপারকো দলের সকল সদস্য এবং এই প্রকল্পে অংশগ্রহণকারী সবার প্রতি শুভেচ্ছা জানান। ISTর কোর কমিটির সদস্য ডক্টর খুররুম খুরশিদ জিও নিউজকে বলেন, পাকিস্তানের স্যাটেলাইট 5 দিনের মধ্যে চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে এবং 3 থেকে 6 মাসের জন্য চাঁদের চারদিকে প্রদক্ষিণ করবে। চীনের লং 5 রকেটের মাধ্যমে এই মিশন পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, স্যাটেলাইটের সাহায্যে চাঁদের পৃষ্ঠের বিভিন্ন ছবি তোলা হবে। এরপর গবেষণার জন্য পাকিস্তানের নিজস্ব স্যাটেলাইট ছবি থাকবে। IST চীনের সাংহাই ইউনিভার্সিটি ও পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা সুপারকোর সহযোগিতায় স্যাটেলাইট ডিজাইন ও তৈরি করেছে।